আজকে আমরা পর্যায় সারণী পার্ট 2 ক্লাস করব। পার্ট 1 আমরা বলেছিলাম আজকে আমরা মেন্ডেলিফের ত্রুটিটা পড়বো, যে মেন্ডেলিফ কি কি ভুল করেছে, তারপর আধুনিক পর্যায় সারণী পড়বো, তারপর আমরা প্রত্যেকটা যে মৃত্তিকা ধাতু, ক্ষারীয় ধাতু, হ্যালোজেন মৌল, ঠিক আছে, সন্ধিগত মৌল, ল্যান্থেনাইন মৌল, এদের আমরা এমসিকিউ করব। ঠিক আছে, তো আমরা ফার্স্ট আমরা আজকে মেন্ডেলিফের ত্রুটি পড়বো। ঠিক আছে, মেন্ডেলিফ কি কি ভুল করেছিল পর্যায়। মেন্ডেলিফ পর্যায়গুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছিল। মেন্ডেলিফ পর্যায়গুলিকে আমরা আগের দিন পড়েছি যে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছিল, কিন্তু যখন ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে টেবিল করার সময় কিছু অসঙ্গতি দেখা যায়। ঠিক আছে, আমরা ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানোর সময় কিছু অসঙ্গতি দেখা যায়। সেই অসঙ্গতি গুলো কি কি? যে আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.94, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1। তাহলে আমাদের কাকে আগে স্থান দেওয়া দরকার? আমাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে পটাশিয়ামকে আগে স্থান দেওয়া দরকার। ঠিক আছে, পটাশিয়ামকে আগে স্থান দিয়ে দরকার, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী ছোট থেকে বড়তে সাজানো হচ্ছে। কিন্তু মেন্ডেলিফ এইটাকে কি করতে পারেনি, এটাকে ঠিক করতে পারেনি। মেন্ডেলিফ কি করেছিল? আগে আর্গনের পরে পটাশিয়ামকে স্থান দিয়েছিল। তাহলে এইটা হচ্ছে মেন্ডেলিফের ভুল। মেন্ডেলিফ বলেছিল যে আমাদের তৈরি হবে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে, মানে পারমাণবিক ভরে বৃদ্ধির সাথে সাথে। কিন্তু দেখা গেল যখন আমাদের আর্গন আর পটাশিয়াম এলো, তখন আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.94 আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1। ঠিক আছে, তাহলে আমাদের আগে পটাশিয়ামকে স্থান দিতে হতো, তারপর আর্গনকে দিতে হতো, কিন্তু আর্গনের পরে পটাশিয়ামকে স্থান দিয়েছিল। তাই এইটাই একটা তার ভুল। ঠিক আছে, সে ঠিক করতে পারেনি। এরকম আমরা 4-5টা ভুল পড়বো। ঠিক আছে, 2 নাম্বার লিখে নে। দু নাম্বার, কপার আর মার্কারি এদের ধর্মের সাদৃশ্য আছে, এবং 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 বেরিয়াম আর পিবি লেড এদের ধর্মের সাদৃশ্য আছে। কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে এদের পৃথক শ্রেণীতে রাখা হয়। পৃথক শ্রেণীতে রাখা হয়। ঠিক আছে, তাহলে কপার আর এইচজি এদের আমাদের একই রাসায়নিক ধর্ম দেখা যায়,
আবার বেরিয়াম আর এফভি এদেরও একই রাসায়নিক ধর্ম দেখা যায়, কিন্তু এদেরকে কি করা হচ্ছে, পৃথক শ্রেণীতে রাখা হয়। ঠিক আছে, এই প্রথম যেটা দেখালাম সেটা আরো আছে, ঠিক আছে। যেমন আহ, বলি কোবাল্ট আর নিকেল। কোবাল্ট আর নিকেলও ওইখানে ভুল করেছিল, কোবাল্ট আর নিকেলটাও ভুল করেছিল, অনেকগুলো মৌল একসঙ্গে ভুল করেছিল। ঠিক আছে, কোবাল্ট আর নিকেলকে ভুল করেছিল। কোবালের হচ্ছে 59.94 আর নিকেলের হচ্ছে 58.69। এটাও ভুল করেছিল, আগে কোবালকে রাখা হয়েছে, তারপরে কি নিকেলকে রাখা হয়েছে। ঠিক আছে, তো এরকম টেলুরিয়াম আয়োডিনকে ভুল করেছিল, অনেকগুলো আছে, তোমরা একটা দুটো জানলেই হবে। ঠিক আছে, নেক্সট। বেশ, এবার ধর্মের মিল থাকার জন্য বেরিয়ামকে গ্রুপ 2, বেরিয়ামকে শ্রেণী টু টু বিতে রাখা হয়েছিল, আর লেডকে রাখা হয়েছিল 4 বিতে। কিন্তু আমাদের কি 2 নাম্বারই রাখা উচিত ছিল, কিন্তু এদের শ্রেণীগত কি হয়েছে, পার্থক্য হয়ে গেছে। একই ধর্মের হওয়া সত্ত্বেও বেরিয়ামকে 2 বিতে রেখেছিল আর লেডকে 4 বিতে রেখেছিল। সেই একই কপারকে কপার কপারকে রেখেছিল 1 বিতে, আর মার্কারি কপারকে রেখেছিল 1 বিতে, মার্কারিকে রেখেছিল 2 বিতে, মার্কারিতে রেখেছিল 2 বিতে। তাহলে এইটা ভুল যে তাদের শ্রেণী কি হচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু একই শ্রেণীতে রাখা উচিত ছিল। শ্রেণী কি, পৃথক গ্রুপের তাদের স্থান দিয়ে দিচ্ছে, পৃথক গ্রুপ। তাহলে এইটা আর একটা ভুল, পৃথক গ্রুপের স্থান দিয়ে দিচ্ছে, আর একটা ভুল। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার, লিথিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তীব্র ক্ষার ধর্মীয় সক্রিয় ধাতুর সাথে, তীব্র ক্ষার ধর্মীয় ধর্মীয় সক্রিয় ধাতুর সাথে, সক্রিয় ধাতুর সাথে ধাতুর সাথে কপার, সিলভার, গোল্ড, কপার সিলভার গোল্ড ইত্যাদি ইত্যাদি মুদ্রা ধাতুকে মুদ্রা ধাতুকে ইত্যাদি মুদ্রা ধাতুকে একই গ্রুপে 1 স্থান দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকেও আমরা তীব্র ক্ষার ধর্মীয় ধাতু, ঠিক আছে। আর কপার এজিএও এদের কি হচ্ছে, এরা মুদ্রা ধাতু, এরা হচ্ছে সব থেকে কম ইফেক্টিভ, মানে সক্রিয় নয়, মানে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, সব থেকে কম বিক্রিয়া করে। ঠিক আছে, তো তাদেরকেও কি করেছিল, একই জায়গাতে স্থান দিয়ে দিয়েছিল, একই গ্রুপে স্থান দিয়ে দিয়েছিল। 4 নাম্বার, ভিন্ন ভিন্ন ধর্মী হওয়া সত্ত্বেও ম্যাঙ্গানিজকে ম্যাঙ্গানিজকে হ্যালোজেন গ্রুপের সাথে স্থান দিয়েছিল। ঠিক আছে, ভিন্ন ধর্মী হওয়ার সাথেও ম্যাঙ্গানিজ হচ্ছে একটা ধাতু, ম্যাঙ্গানিজকে কি করছে, হ্যালোজেন গ্রুপের সাথে স্থান দিয়ে দিচ্ছে। কত নাম্বার গ্রুপে রেখেছিল, গ্রুপ 7 রেখেছিল ম্যাঙ্গানিজ। বেশ, ঠিক আছে। 5 নাম্বার
5 নাম্বার, ষষ্ঠ পর্যায়ে তৃতীয় শ্রেণীতে ষষ্ঠ পর্যায়ে তৃতীয় শ্রেণীতে ল্যান্থানাইটের সাথে ল্যান্থানাইট 14টি মৌলটিকে 14টি মৌল, ল্যান্থানাইটের সাথে 14টি মৌল, তাকে আমরা বলি বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে, তাদেরকে স্থান দেওয়া হয়েছিল। কিন্তু তাদের পারমাণবিক গুরুত্ব আলাদা। এর ব্যাখ্যা কিন্তু দিতে পারেন যে ল্যান্থানাইট বিরল মৃত্তিকাকে একটা জায়গাতেই স্থান দিয়েছিল, কিন্তু তাদের পারমাণবিক গুরুত্ব সব আলাদা, কিন্তু এর ব্যাখ্যা কিন্তু দিতে পারেন। 6 নম্বর, মেন্ডেলিপের পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রন বিন্যাস, মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কোনো ব্যাখ্যা করা যায় না। তাহলে এইটা হচ্ছে আমাদের মেন্ডেলিপের পর্যায় সারণীর সূত্রের আমাদের ত্রুটি। ঠিক আছে, 6টি পর্যায়ে তৃতীয় শ্রেণীতে ল্যান্থানাইটের 14টি মৌলকে বিরল মৃত্তিকায় স্থান দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর তাদের পারমাণবিক গুরুত্ব আলাদা। তা মেন্ডেলিপের পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রনিক বিন্যাস সম্পর্কেও কোনো ধারণা দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তীব্র খাদ্যধর্মীয় সক্রিয় ধাতুর সঙ্গে কপার, AgAu ইত্যাদি মুদ্রা ধাতুকে একই গ্রুপে 1 স্থানে দেওয়া হয়েছিল। ভিন্নধর্মী হওয়া সত্ত্বেও Mn কে হ্যালোজেন গ্রুপের সাথে স্থান দিয়েছিল। ঠিক আছে, গ্রুপ 7-এ। ঠিক আছে, গ্রুপ 7-এ। বেশ, এবার এই মেন্ডেলিপের পর্যায় সূত্রকে সংশোধিত করে বোর। মেন্ডেলিপের পর্যায় সূত্রকে সংশোধিত করে বোর। এখন যে মেন্ডেলিপের পর্যায় সূত্রটি এখন যে মেন্ডেলিপের পর্যায় সূত্র দেখতে পাওয়া যায়, তা হলো বোরের সংশোধিত মেন্ডেলিপের পর্যায় সারণী। ঠিক আছে, তাহলে যদি বলে যে মেন্ডেলের পর্যায় সূত্রটিকে সংশোধন করেন কে, তাহলে হবে নিলস বোর। ঠিক আছে, এই নিলস বোর এগুলোকে কি করে, সংশোধিত করে। ঠিক আছে, তো এখন যে মেন্ডেলিপের পর্যায় সূত্রটি দেখতে পাওয়া যায় বইয়ে,
সেগুলো হচ্ছে বোরের সংশ্লেষিত মেন্ডেলিভের পর্যায়। ঠিক আছে, বোরের সংশ্লেষিত মেন্ডেলিভের পর্যায়। এবার আমরা পড়বো আধুনিক পর্যায়। এই ত্রুটি থেকে কি রকম কোশ্চেন আসবে প্রিভিয়াস ইয়ারে পড়েছে রেলের, ঠিক আছে, সব এমসিকিউ করিয়ে দেবো। উনিশশো সালে 1913 সালে ইংরেজ বিজ্ঞানী ইংরেজ বিজ্ঞানী মোজলে 1913 সালে ইংরেজ বিজ্ঞানী মোজলে পরমাণুর পরমাণুর এক্স রশ্মি বর্ণালীর এক্স রশ্মির বর্ণালীর এক্স রশ্মির বর্ণালীর ওপর পরীক্ষা করে ওপর পরীক্ষা করে পরীক্ষা করে আধুনিক পর্যায় সূত্র তৈরি করে। আধুনিক পর্যায় সূত্র তৈরি করেন। ঠিক আছে, তাহলে আধুনিক পর্যায় সারণী কি? 1913 সালে ইংরেজ বিজ্ঞানী মোজলে পরমাণু এক্স রশ্মির বর্ণালীর ওপর পরীক্ষায় পড়ে যে আধুনিক পর্যায় সারণী কিসের ওপর ভিত্তিতে তৈরি করা হয়েছে। তাহলে আধুনিক পর্যায় সারণী আমাদের কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এক্স রশ্মির বর্ণালীর ওপর পরীক্ষা করে। ঠিক আছে, তো আধুনিক পর্যায় সূত্র তৈরি করেন। এবার পর্যায় সূত্রটা আমাদের কি? পর্যায় সূত্রটি আমাদের কি? পর্যায় সূত্রটি হলো মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি তাদের তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণুর প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। ঠিক আছে, এবার আমরা জানি একটা পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে। তো আমরা জানি যে একটা পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে। ঠিক আছে, ইলেকট্রন থাকে, তার জন্য পরমাণু গঠন করতে হবে। ঠিক আছে, এর থেকে কি বোঝা যাচ্ছে যে একটা পরমাণু যদি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো যায়, মানে পরমাণুর সংখ্যা অনুযায়ী সাজানো যায়, তার মানে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানো যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই তথ্য থেকে আমরা কি করছি? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজাতে পারছি। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানো যায়। পর্যায় সূত্রকে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানো যায়। ঠিক আছে, তাহলে পর্যায় সূত্রকে আমরা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজাতে পারি। কি রকম করে সাজাতে পারি? আমাদের রেলের পরীক্ষায় এই একটা কোশ্চেন কমন। কিরকম কোশ্চেন থাকবে? যে একটি পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 11, পরমাণুটি কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, এবার আমরা মুখস্থ করব না,
আমরা আমরা এটাকে বলেছে পরমাণু ক্রমাঙ্ক, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 11, পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা কত 11। তাহলে ইলেকট্রন সংখ্যাও কত, ইলেকট্রন সংখ্যা আমাদের কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে 11। প্রোটন সংখ্যা যখন 11 বলে দিয়েছে, পরমাণু ক্রমাঙ্ক 11 বলে দিয়েছে, ইলেকট্রন সংখ্যা কত 11। এবার এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস হিসাবে সাজাবো, ইলেকট্রন বিন্যাস। আমরা জানি কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এরকম করে সাজাতে হয়। প্রথম কক্ষে কে কক্ষে 2টো ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, প্রথম কক্ষে আমাদের কে কক্ষে 2টো ইলেকট্রন থাকতে পারে। তারপর যত যাবে আমাদের 8টা করে হবে, তারপর 18টা করে হবে, ঠিক আছে। তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, তারপরে 18টা 32টা এরকম করে যাবে। তাহলে এটা আমরা সাজাচ্ছি 2 8 1, 2 8 1, বাস আমাদের কমপ্লিট হয়ে গেল। পরীক্ষায় আমরা কি কমপ্লিট হলো, 1টা 2টো 3টে, তাহলে তৃতীয় পর্যায়, ঠিক আছে, তৃতীয় পর্যায়। আর লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, তাহলে তৃতীয় পর্যায় প্রথম শ্রেণী কমপ্লিট আমাদের। তাহলে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে আমরা কি করে বুঝবো যে আমরা ভাঙলাম ইলেকট্রন বিন্যাস 2 8 1, মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা যদি ভাঙতে পারি ইলেকট্রন বিন্যাস তাহলে আমার কমপ্লিট। 3টে পর্যায়, 1টা 2টো 3টে পর্যায় দেখে নেবো আমরা ছবি, যে আমরা ঠিক করেছি নাকি। দেখ এই সোডিয়ামটা আমাকে চেয়েছিল, এই সোডিয়ামটা চেয়েছিল। দেখ 1 নাম্বার পর্যায়, 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়। 3 নাম্বার পর্যায়ে সোডিয়াম আছে, আর শ্রেণী 1 নাম্বার শ্রেণীতে আছে, ঠিক আছে। তাহলে আমাদের 3 নাম্বার পর্যায় 1 নাম্বার শ্রেণী। আমরা কি করছি, আমরা এগুলো আমাদের রেলের পরীক্ষায় কোশ্চেন দেয়, সবাই কি করে মুখস্থ করে, যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এবার যারা কেমিস্ট্রি তাদের এগুলো মুখস্থ আছে পুরো, 118টাই মৌল মুখস্থ আছে, তারা বলবে আর তারা করে নেবে। কিন্তু আমরা কি করে করব, আমরা এরকম মেথডে করব, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে তাহলে আরেকটা আমরা দেখাই। আমাদের নেক্সট ইয়ার যেটা এনটিপিসি হলো সেখানে বলেছিল একটা মৌল বলে দিয়েছিল, যে একটা মৌল বলে দিয়েছিল বলেছিল তার ইলেকট্রন বিন্যাস, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে, ইলেকট্রন সংখ্যা বলে দিয়েছিল 19 নিয়ে বলেছিল যে এ মৌলটি পর্যায় সারণীতে কত নাম্বার পর্যায় ও কত নাম্বার শ্রেণীতে থাকবে, ঠিক আছে। তাহলে বলেছিল যে এ একটা মৌল যার 19, তাহলে ইলেকট্রন সংখ্যা 19, তাহলে এ মৌলটি পর্যায় সারণীতে কত নাম্বার পর্যায় আর কত নাম্বার শ্রেণীতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা আবার কি অনেকজন মুখস্থ করে, মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা এই 19কে আমরা ভাঙবো, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ। তাহলে প্রথমে 2, তারপর 8, তারপর 8, এরপরে এন কক্ষ থেকে 18টা, ম্যাক্সিমাম 18টা আবার 32টা হয়ে যায়। তাহলে এর ম্যাক্সিমাম এল কক্ষে 8টা, এর 8টা। এরপরে আমাদের দেখ 2 8 8 8 কত হয়ে গেছে, 18 হয়ে গেছে, তাহলে একটা, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। 4টা ভাগ হলো, 4টে কক্ষ হলো, মানে পর্যায় হচ্ছে 4, লাস্টে কত পড়ে আছে 1, শ্রেণী হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা একবার দেখে নেবো যে আমরা ঠিক করেছি নাকি। এই দেখ আমাদের 4 নাম্বার পটাশিয়াম বললাম, কে পটাশিয়াম আর 19, 4 নাম্বার পর্যায়ে আছে, উপর থেকে 1 নাম্বার শ্রেণীতে আছে। তাহলে কমপ্লিট হয়েছে। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা পর্যায় আর শ্রেণীকে ভাগ করতে পারবো। ইলেকট্রন, হ্যাঁ, পর্যায় সারণী অনেক বড় একটা চ্যাপ্টার, মানে যদি আমরা 11-12 স্ট্যান্ডার্ড পড়তে যাই 5 থেকে 6 দিন লাগবে। তো আমাদের তো এত টাইম নেই, আমরা অল্প অল্প করে পড়ে যাব, ঠিক আছে। না, মৌলর নাম জানতে চাই না, মানে ABCD করে দিয়ে দেবে, নিয়ে বলবে যে এই পর্যায় কোন পর্যায়ে আছে আর কোন শ্রেণীতে আছে।
এবার এবার আমরা কিছু আমাদের পরীক্ষায় কোশ্চেন পড়ে, ঠিক আছে, তো সেগুলো আমরা একটু পড়বো। অতি হস্র পর্যায়, ঠিক আছে। অতি হস্র পর্যায় কি? অতি হস্র পর্যায় কাকে বলা হয়? পর্যায় সারণীর প্রথম পর্যায়কে, পর্যায় সারণীর পর্যায় সারণীর প্রথম পর্যায়কে, প্রথম পর্যায়, ঠিক আছে। কতগুলো মৌল থাকে? দুটি মৌল। কটা মৌল থাকে? দুটি মৌল। কে কে? হাইড্রোজেন, হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম। তাহলে পরীক্ষায় আমাদের পড়ে যে একটি অতি হস্র পর্যায়ের মৌলটির নাম করো, নিয়ে তোকে অপশন দিয়ে দেবে, হাইড্রোজেন দিয়ে দিল আর বাকি তিনটে অপশন দিয়ে দিল। তাহলে আমরা অতি হস্র পর্যায় মানে সব থেকে ছোট পর্যায় কোনটা? সব থেকে ছোট পর্যায়। অতি হস্র পর্যায় মানে সব থেকে ছোট পর্যায়। ছোট পর্যায় হচ্ছে প্রথম দুটো মৌল থাকে। বেশ, এবার যদি বলে যে হস্র পর্যায় কোনটা, আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি হস্র পর্যায় কোনটা। তাহলে হস্র পর্যায় হবে পর্যায়ের, পর্যায়ের দ্বিতীয় আর তৃতীয়, পর্যায়ের দ্বিতীয়, সেকেন্ড আর তৃতীয়, থার্ড, পরপর দুটো। কটা করে মৌল থাকে? 8টা করে মৌল থাকে। কটা করে মৌল থাকে এদের? 8টি করে, 8টি করে। আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই হাইড্রোজেন, হাইড্রোজেন আর হিলিয়াম এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়, প্রথম পর্যায়। এটা হচ্ছে অতি হস্র, ঠিক আছে। 2 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার 8টা করে মৌল আছে, 8টা করে মৌল আছে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে হস্র। এরপরে আমাদের 18টা করে মৌল পাবো এখান থেকে। এই 4 নাম্বার থেকে 18টা করে কি পাবো? মৌল পাবো। তাহলে এগুলো আমরা এবার দীর্ঘ পড়বো, আবার অতি দীর্ঘ পড়বো, ঠিক আছে। বেশ, হস্র পর্যায় হলো আমাদের, ঠিক আছে। তাহলে 8টি করে মৌল থাকে। এবার আমাদের দীর্ঘ পর্যায়, এবার আমরা পড়বো দীর্ঘ পর্যায়, দীর্ঘ পর্যায়, ঠিক আছে। এবার আমরা কি পড়বো? দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায় হচ্ছে চতুর্থ আর পঞ্চম পর্যায়। পর্যায়ের পর্যায় হচ্ছে কত? ফোর্থ আর হচ্ছে কত? ফিফথ। কত করে মৌল থাকে? 18টি করে মৌল থাকে। মৌলের সংখ্যা হচ্ছে 18টি করে, ঠিক আছে। তাহলে মৌলের সংখ্যা কটি? 18টি করে মৌল থাকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হচ্ছে? পটাশিয়াম থেকে কেপট্রন পর্যন্ত, এটা হচ্ছে পটাশিয়াম থেকে, পটাশিয়াম থেকে শুরু আর কেপট্রনে গিয়ে শেষ, ক্রিপ্টনে গিয়ে চতুর্থতে। আর পঞ্চমে হচ্ছে রুবিডিয়াম থেকে শুরু, জেননে গিয়ে শেষ, রুবিডিয়াম থেকে শুরু, জেননে গিয়ে শেষ, ঠিক আছে। এত পড়ে না, শুধু দীর্ঘ পর্যায় পড়ে যে দীর্ঘ পর্যায় কোন পর্যায়কে বলা হয়। দীর্ঘ পর্যায় বলা হয় চতুর্থ আর পঞ্চম, ঠিক আছে। হস্র পর্যায় বলা হয় সেকেন্ড আর থার্ড। এবার আমরা পড়বো অতি দীর্ঘ পর্যায়, এবার আমরা পড়বো অতি দীর্ঘ পর্যায়, ঠিক আছে। এবার আমরা পড়বো অতি দীর্ঘ পর্যায়, ঠিক আছে। অতি দীর্ঘ পর্যায়ে আমাদের কি হচ্ছে? ষষ্ঠ পর্যায়কে বলা হয়, ষষ্ঠ পর্যায়কে বলা হয়, ষষ্ঠ পর্যায়কে বলা হয়, ঠিক আছে। এখানে মৌলের সংখ্যা থাকে কটি? 32টি। এখানে মৌলের সংখ্যা থাকে কটি? 32টি, ঠিক আছে। এখানে মৌলের সংখ্যা থাকে 32টি। তাহলে আমাদের দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়ে আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবারে এইবার আমরা প্রত্যেকটা
প্রত্যেকটা আমরা এমসিকিউ পড়বো, ঠিক আছে? প্রত্যেকটা যে আমরা পড়েছি সেগুলো আমরা এমসিকিউ পড়বো, ঠিক আছে? বেশ, এবার পড়বো আমরা প্রথম পড়বো ক্ষার ধাতু। এবার এক একটা টেবিল অনুযায়ী আমরা পড়বো। আমরা পড়বো ক্ষার ধাতু, ঠিক আছে? প্রথমে এই ক্ষার ধাতু, হাইড্রোজেন থেকে আমরা এই ফ্রান্সিয়াম পর্যন্ত পড়বো। প্রথম আমরা ক্ষার ধাতু পড়বো, তারপর আমরা কি পড়বো, তারপর আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু পড়বো, তারপরে আমরা চ্যালকোজেন মৌল, নিত্রোজেন মৌল এই গ্রুপটা পড়বো, তারপর আমরা সন্ধিগত মৌল পড়বো, তারপর ল্যান্থানাইন মৌল, এমসিকিউ গুলো পড়বো, ঠিক আছে? এবার আমরা এমসিকিউ গুলো পড়বো। বেশ, ক্ষার ধাতু। বেশ, ক্ষার ধাতুর আমরা 1 নাম্বার করে লিখতে পারিস তোরা ক্ষার ধাতু হিসাবে? এরা এরা খুবই নরম ও চকচকে হয়, ঠিক আছে? এরা খুবই নরম আর কি হয়, চকচকে হয়, ঠিক আছে? বেশ, ক্ষার ধাতুগুলির মধ্যে এই মৌলগুলির বাইরে কক্ষে, আগে বৈশিষ্ট্যগুলো পড়ে নি। বাইরে কক্ষে মানে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে 1, ইলেকট্রন সংখ্যা থাকে 1। তাই তাই এদের এদের যোজ্যতা হচ্ছে যোজ্যতা এদের যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে? এরা খুবই নরম চকচকে হয়। এদের ক্ষার ধাতুগুলি এদের কি হচ্ছে, প্রত্যেকটা কি, এদের ইলেকট্রন বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? যেমন একটা সোডিয়াম দিয়ে বোঝায় যে সোডিয়ামে 2, 8, 1, তাহলে একটা 1 যেহেতু রয়েছে, বাইরে কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা। বাইরে কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেইটাই হচ্ছে তার যোজ্যতা, ঠিক আছে? তাহলে এই যোজ্যতা কত, 1। এবার এই একটা ইলেকট্রন যদি আমরা অপসারণ করে দিই, তাহলে এ হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে চলে আসছে। একটা ইলেকট্রন যদি আমরা অপসারণ করে দিই, তাহলে এরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে চলে আসছে। তাই তাই আমরা ক্ষার ধাতুগুলো হচ্ছে তীব্র পজিটিভ। ক্ষার ধাতু হচ্ছে ক্ষার ধাতু তীব্র পজিটিভ ধাতু। তাহলে ক্ষার ধাতু হচ্ছে তীব্র পজিটিভ তড়িৎধর্মী, ঠিক আছে? আর এর অক্সাইড গুলো এর এর অক্সাইডগুলি তীব্র ক্ষারীয়, তীব্র ক্ষারীয়, ঠিক আছে? NOH, KOH, সব থেকে ক্ষারীয় আমাদের KOH, ঠিক আছে? ঠিক আছে, অত্যাধিক অত্যাধিক সক্রিয় অবস্থায় থাকার জন্য এদেরকে প্রকৃতিতে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, মুক্ত অবস্থায় পাওয়া যায় না। সবসময় কি কারো না কারোর সঙ্গে যৌগ করে অবস্থান করে, কারো না কারোর সঙ্গে কি করবে, বন্ডিং করে থাকবে এরা, ঠিক আছে? অত্যাধিক সক্রিয় অবস্থা হওয়ার জন্য সব থেকে সক্রিয় ধাতু, সব থেকে সক্রিয় মৌল সব থেকে সক্রিয় মৌল পটাশিয়াম। সব থেকে সক্রিয় মৌল আমাদের কি, পটাশিয়াম, ঠিক আছে? তাহলে সব থেকে বলে যে পয়সা নিয়ে সব থেকে সক্রিয় মৌলকে পটাশিয়াম, ঠিক আছে? এরা জলের সাথে বিক্রিয়া করে এই এই এখানে ক্লাস হচ্ছে, বেশি কীর্তন করতে লাগবি না।
এরা জলের সাথে বিক্রিয়া করে ধাতু ধাতুর হাইড্রাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এরা কি হচ্ছে, এদেরকে তীব্র কি হচ্ছে ধাতুর হাইড্রাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এইগুলো হচ্ছে আমাদের কি এই খাদ ধাতুর বৈশিষ্ট্য। এখান থেকেও আমাদের কোশ্চেন পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে আমাদের খাদ ধাতুর বৈশিষ্ট্য। ঠিক আছে, বেশ, এবার আমরা এমসিকিউ গুলো পড়বো। এরপর আমরা খাদ ধাতুর এমসিকিউ গুলো পড়বো। 1 নম্বর এমসিকিউ, খাদ ধাতুগুলিকে কত নাম্বার পর্যায়ে রাখা হয়? খাদ ধাতুগুলিকে কত নাম্বার পর্যায়ে রাখা হয়? ঠিক আছে, তাহলে আমাদের কত নাম্বার পর্যায়ে হবে? 1 নাম্বার, গ্রুপ 1। 2 নাম্বার, খাদ ধাতু গ্রুপে প্রথম ধাতুর নাম লিথিয়াম। খাদ ধাতুর গ্রুপে প্রথম ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। 3 নাম্বার, খাদ ধাতু জলের সাথে বিক্রিয়া করে কি গ্যাস উৎপন্ন করে? হাইড্রোজেন। খাদ ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কি গ্যাস উৎপন্ন করে? হাইড্রোজেন। 4 নাম্বার, খাদ ধাতুগুলি কোন ব্লকে অন্তর্গত? এস। খাদ ধাতুগুলি কোন ব্লকে অন্তর্গত? এস ব্লক। 4 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন, কোন মৌলটির নাম করো যাকে প্রথম শ্রেণীতে খাদ ধাতুর সাথে রাখা হয়, কিন্তু সেটি খাদ ধাতু নয়? ঠিক আছে, মৌলটির নাম করো, একটা মৌলর নাম করো যেটি খাদ ধাতুর সাথে রাখা হয় কিন্তু আমরা যেটা খাদ ধাতু নয়, হাইড্রোজেন। 6 নাম্বার, ন্যাটিয়াম কোন খাদ ধাতুর ল্যাটিন নাম সোডিয়াম। ন্যাটিয়াম কোন খাদ ধাতুর ল্যাটিন নাম? সোডিয়াম। 7 নাম্বার, খাদ ধাতুগুলির মধ্যে কোন দুটি ধাতু
মানুষের শরীরে মানুষের মানুষের স্নায়ুতন্ত্র গঠনে কাজ করে, স্নায়ুতন্ত্র গঠনে কাজ করে সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। ক্যালিয়াম 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 কোন খাদ ধাতুর ল্যাটিন নাম? পটাশিয়াম। ক্যালিয়াম কোন ধাতুর রাসায়নিক নাম? এই ল্যাটিন নাম পটাশিয়াম। ন নম্বর, কোন খাদ ধাতুগুলি জলের ঘনত্বের চেয়ে কম ঘনত্বে হয়? কোন খাদ ধাতুগুলি জলের ঘনত্বের চেয়ে কম ঘনত্বের হয়, মানে জলে ভাসে, বলতে পারে কোন ধাতুগুলি জলে ভাসে? অ্যান্সার হবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই খাদ ধাতুগুলি জলের যে ঘনত্ব তার থেকেও ঘনত্ব আমাদের কি থাকে? কম থাকে। ঠিক আছে, এই ধাতুগুলির যে জলের ঘনত্ব থাকে তার থেকেও আমাদের কি হচ্ছে? কম থাকে। ঠিক আছে, 10 নম্বর, খাদ ধাতুগুলির মধ্যে কোন ধাতুগুলি জলের চেয়ে ঘনত্ব বেশি? ঠিক আছে, অ্যান্সার হবে সবার বেশি হবে ফ্রান্সিয়াম, তারপর হবে সিজিয়াম, তারপর হবে রুবিডিয়াম। সব থেকে ঘনত্ব বেশি খাদ ধাতুর মধ্যে বেশি ফ্রান্সিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে রুবিডিয়াম। আর সব থেকে ঘনত্ব কম জলের চেয়ে লিথিয়াম। খাদ ধাতুগুলির মধ্যে জলের চেয়ে, এগুলো কিন্তু সব খাদ ধাতুর মধ্যে পড়ছে, সব থেকে ঘনত্ব কম। ঠিক আছে, 11 নম্বর, কোন খাদ ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়? কোন খাদ ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়? সোডিয়াম। কোন খাদ ধাতুকে ছুরি দিয়ে কাটা হয়? সোডিয়ামকে আমরা ছুরি দিয়ে আমরা কি করব? কাটতে পারবো। সব থেকে ইলেকট্রোনেগেটিভ কম খাদ ধাতুটির নাম? সব থেকে ইলেকট্রোনেগেটিভ কম খাদ ধাতুটির নাম? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ফ্রান্সিয়াম। আর ফ্রান্সিয়াম যদি অপশনে না থাকে
তাহলে হবে সিজিয়াম। ফ্রান্সিয়াম অপশনে দেয় না তেজস্ক্রিয় মৌল বলে, তো আমাদের বেশিরভাগ পরীক্ষায়, মাধ্যমিক লেভেলের পরীক্ষায় আমাদের সিজিয়াম দেওয়া থাকে। এটা আমাদের তেজস্ক্রিয় বলে পরীক্ষায় দেয় না, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় মৌল বলে পরীক্ষায় দেয় না। ঠিক আছে, তাই অপশনে আমাদের বেশিরভাগ অপশনে আমাদের সিজিয়াম থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি ফ্রান্সিয়াম, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি ফ্রান্সিয়াম। নেক্সট 14 নম্বর কোশ্চেন, 14। আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে দ্বিতীয় দুর্লভ, দ্বিতীয় দুর্লভ মৌলটির নাম, দ্বিতীয় দুর্লভ মৌলটির নাম কি? অ্যান্সার হবে ফ্রান্সিয়াম। পৃথিবীতে পাওয়া যায় না, ঠিক আছে, প্রচুর দুর্লভ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম দুর্লভটা পড়ে রাখবো। আধুনিক পদ্ধতিতে ফার্স্ট প্রথম দুর্লভ মৌলটির নাম অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন এটি। এই হচ্ছে আমাদের ক্ষার ধাতুর, ক্ষার ধাতুর আমাদের এমসিকিউ। ঠিক আছে, 14খানা হচ্ছে আমাদের ক্ষার ধাতুর এমসিকিউ। বেশ, এটা পড়ার আগে একটু ছক করে লিখে নি, নাহলে এটা টাইম পাওয়া যাবে না। বেশ, আমরা একটা ছকের মাধ্যমে এই যে পর্যায়ের যত ধর্ম আছে সব একটা চার্টের মাধ্যমে আমরা করে নেবো। ঠিক আছে, শুধুমাত্র রেলের পরীক্ষার জন্য আমাদের পড়বে এটা, পুলিশ বা অন্য কিছু পরীক্ষায় পড়বে না। ডাব্লিউবিসিএস মেন আমরা যদি এক্সাম দিতে যাই, আর যদি আমরা রেল দিতে যাই, তাহলে আমাদের পড়বে। প্রবণতাগুলো আমরা একটু ছকের করে লিখে নেবো। ঠিক আছে, 1 নাম্বার এদিকে লিখবো ধর্ম, তাহলে আমাদের অনেক সব কটাই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এমসিকিউ ফিরে যাব। পর্যায়গত, পর্যায়গত প্রবণতা, প্রবণতা, আর হচ্ছে শ্রেণীগত প্রবণতা, শ্রেণীগত প্রবণতা। তাহলে পর্যায় মানে আমরা জানি আড়াআড়ি, আর শ্রেণী মানে জানি লম্বালম্বি। এটা তো বলার কোনো দরকার নেই, আগের দিন বলে দিচ্ছি। পর্যায় মানে আমরা জানি কি আড়াআড়ি। ঠিক আছে, আজকে যারা প্রথম ক্লাস করছে। আর শ্রেণীগত মানে কি লম্বালম্বি। তাহলে আমরা প্রবণতাগুলো একটা লিখবো, আমরা 12খানা প্রবণতা লিখবো, তাহলে আমার পয়সা টোটালটা একটা চার্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মুখস্থ করার কোনো দরকার নেই, এটাকে মুখস্থ করবো। ঠিক আছে, 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়, বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। একটু দেখাবো, ঠিক আছে, দেখাই আমি। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে আমাদের কি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। এবার তোকে তো কোশ্চেনে এটা বলে দিল, কোশ্চেনে এটা বলে দিল বোরন কার্বন, বোরন কার্বন নাইট্রোজেন আর অক্সিজেন, 4টে অপশন দিয়েছে, বলেছে কার পারমাণবিক ব্যাসার্ধ ছোট, বলে ফেল। বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়, বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে বাম দিক থেকে ডান দিকে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। বাম দিক থেকে ডান দিক থেকে, বাম দিক থেকে আমরা, এবার যার বাম দিক আর ডান দিক যার মনে নেই তাকে আর পড়াশোনা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমার এই দিকটা ডান দিক,
তাহলে আমরা যাচ্ছি, এই দিকটা বাঁ দিক, এই দিকটা ডান দিক, তাহলে বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এটা অক্সিজেন, তাহলে আমাদের কি হবে? অক্সিজেন। বুঝা গেল? বেশ, সেম কোশ্চেনে আমরা আসবো। এগুলো আমাদের পরীক্ষায় প্রচুর পড়ে, রেলের পরীক্ষায়। তো ছেলেরা টিয়া পাখি ঠোঁটের মতো মুখস্থ করে, আমরা মুখস্থ করবো না, ঠিক আছে? এবার শ্রেণীতে উপর থেকে নিচের দিকে যখন নামবো, উপর থেকে নিচের দিকে, উপর থেকে যখন নিচের দিকে নামবো, তখন আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। উপর থেকে নিচের দিকে যখন নামবো, তখন আমাদের শ্রেণীগত ভাবে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পায়। উপর থেকে নিচে যখন যখন নামবো, তখন আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা ছবিতে চলে যাই, ছবিতে চলে যাই। ছবিতে যদি আমাদের ফ্লুরিন থেকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই পর্যন্ত দেয়, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যদি বলে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, যদি বলে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, বা পারমাণবিক ব্যাসার্ধর বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও, যদি বলে পারমাণবিক, তাহলে কি ছেলের মনে করে বিরাট একটা কঠিন কোশ্চেন দিয়েছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে প্রথমে আমার হবে আয়োডিন, তারপর হবে ব্রোমিন, তারপর হবে ক্লোরিন, তারপর সব থেকে ছোটকে ফ্লুরিন। তাহলে আমরা জানি ওপর থেকে যত নিচের দিকে নামবো, আমাদের কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। আর যারা আমরা পর্যায় বরাবর আসবো, বাঁ দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কমবে। ক্লিয়ার হয়েছে? হয়েছে? যার নেওয়ার ক্ষমতা সে নেবে। ওকে, তাহলে যদি বলে, যদি বলে যে অ্যালুমিনিয়াম থেকে ইন্ডিয়াম পর্যন্ত, অ্যালুমিনিয়াম থেকে ইন্ডিয়াম পর্যন্ত, ঠিক আছে, তাহলে আমাদের কার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? যদি বলে কার সব থেকে পারমাণবিক ব্যাসার্ধ কম, তাহলে কার হবে? তাহলে সব থেকে কার হবে? অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম। তাহলে 1 নাম্বারটা সবার কমপ্লিট। চলো, বেশ, তাহলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা আমাদের কমপ্লিট সবার, ঠিক আছে? বেশ, তাহলে এবার আমরা পড়বো ধাতব ধর্ম। এরপর আমরা পড়বো 2 নাম্বার, ধাতব ধর্ম। ধাতব ধর্ম তোদের জন্য এক জায়গায় করে দিয়েছি। 3 নাম্বার, বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা। 4 নাম্বার, ঠিক আছে, অক্সাইডের ক্ষারীয় ধর্ম। অক্সাইডের ক্ষারীয় ধর্ম। সব একই হবে, সেম, সব সেম হবে। যদি মনে রাখতে পারিস তাহলে খুব ভালো, আর যদি মনে রাখতে না পারিস তাহলে জানবি যে রেলের পরীক্ষায় আমার 1 নাম্বার ছাড়া গেছে, ঠিক আছে? তাহলে তোকে যদি বলে যে, তোকে যদি বলে অ্যালুমিনিয়াম থেকে বা সোডিয়াম থেকে যদি বলে যে কার ধাতব ধর্ম বেশি, তোকে বললো সোডিয়াম, ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, একদম এখান থেকে বললো। আমরা প্রথমে চলে যাই, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই 4 থেকে নিল, নিয়ে বললো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই 4 থেকে নিল, নিয়ে বললো যে কার ধাতব ধর্ম বেশি, কার ধাতব ধর্ম বেশি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কার ধাতব ধর্ম বেশি। তাহলে আমরা উপর থেকে নিচে নামলে কি হবে? বৃদ্ধি পাবে। ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমাদের রুবিডিয়ামের আমাদের কি? রুবিডিয়ামের আমাদের কি? বেশি, ঠিক আছে? রুবিডিয়ামের আমাদের কি? বেশি। ক্লিয়ার? বেশ, যদি আমাদের যদি আমাদের বলে যে, যদি আমাদের বলে যে সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস তার ধাতব ধর্ম কম, যদি বলে সোডিয়াম থেকে আমাদের চলে যাচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, কার ধাতব ধর্ম কম? ফসফরাসের কম। কারণ আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে যত যাবো ধাতব ধর্ম কি হবে? কমবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? পর্যায় সারণীকে একবারে ছোটস্থ করে দেবো, যদি একটু মনে রাখতে পারিস পর্যায় সারণীতে ফুল নাম্বার, কারণ এই ধর্মগুলো দিয়ে আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। হ্যাঁ, কিন্তু চার্ট গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে তোকে, আর যদি তোকে উল্লেখ করে দেয় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তা তোকে কি, তোকে তোমার একটু মনে রাখতে হবে।
বেশ, এবার আমাদের এর বিপরীত হবে, এর বিপরীত আমরা পরপর 4টে পেয়েছি তো, এবার 5 থেকে পড়বো এর বিপরীত। ঠিক আছে, মানে বাঁ দিক থেকে ডান দিক পেলে বৃদ্ধি পাবে, আর ওপর থেকে নিচে এলে কি হ্রাস পাবে, সেটা আমরা লিখবো। এবার একদিকে লিখবো ধর্ম, একদিকে লিখবো পর্যায়গত প্রবণতা, আর একদিকে লিখবো শ্রেণীগত প্রবণতা। তাহলে পর্যায়গত মানে আমরা আমরা জানি আবার আড়াআড়ি, বাংলা ভাষায় তোরা বাঙালি মানুষ। শ্রেণীগত মানে লম্বা লম্বি, শ্রেণীগত মানে লম্বা লম্বি। বেশ, এবার 5 নাম্বার, 5 নাম্বার আমরা পড়বো জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা। 5 নম্বরে আমরা পড়বো জারণ ক্ষমতা। 5 নম্বরে আমরা পড়বো জারণ ক্ষমতা। জারণ ক্ষমতা পুরো উল্টে হবে, বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, বাম দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে বৃদ্ধি, আর ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, নিচে শ্রেণী বরাবর গেলে হ্রাস। ঠিক আছে, তাহলে জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, আর আমাদের ওপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে তোকে যদি বলে ওই দিক থেকে বা দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, ঠিক আছে, তাহলে তোকে যদি বলে বোরন কার্বন, বোরন কার্বন, ওই গ্রুপটাই যদি বলে যে বোরন আর কার্বনের মধ্যে যে কার, বোরন কার্বন অনেক দূর চলে যায়, হ্যাঁ, তুই বলে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার জারণ ক্ষমতা বেশি, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার জারণ ক্ষমতা বেশি, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে অক্সিজেন। আবার যদি ফ্লুরিন দিয়ে দেয়, ফ্লুরিন হচ্ছে তীব্র জারক পদার্থ, বুঝতেই পারছিস, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, ফ্লুরিন হচ্ছে তীব্র জারক পদার্থ। তাহলে এটা বা দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়বে, ওপর থেকে নিচে এলে কি জারণ ক্ষমতা কমবে। জারণ ক্ষমতা কমা মানে কার ক্ষমতা বাড়া, এটা আমরা এক্সট্রা পড়ে নিতে পারি, বিজারণ ক্ষমতা কি বাড়া। ওপর থেকে নিচে এলে জারণ ক্ষমতা কি হচ্ছে কমছে, উপর থেকে নিচে এলে জারণ ক্ষমতা কমছে, তার মানে কি বিজারণ ক্ষমতা কি, বিজারণ ক্ষমতা কি বাড়ছে। উপর থেকে নিচে এলে জারণ ক্ষমতা কমছে মানে কি আমরা বিজারণ ক্ষমতা কি বাড়ছে। বেশ, তাহলে আবার ফিরে যাই। বেশ, এবার হচ্ছে জারণ ক্ষমতার পর হচ্ছে আয়নন বিভব। ঠিক আছে, বা আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, আয়নন বিভবের সেই এক সেম, এটা হবে সেম। ঠিক আছে, এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, এটা হবে সেম, এটা হবে সেম। বেশ, এবার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতাও আমাদের সেম, তড়িৎ ঋণাত্মকতাও আমাদের কি, ঠিক আছে। এবার এবার হচ্ছে যোজ্যতা, 9 নম্বর হচ্ছে যোজ্যতা, যোজ্যতা হচ্ছে সেম, বাস এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে,
বেশ, এবার এবার সিম্পল কিছু কোশ্চেন, বলবে তীব্র ইলেকট্রন আসক্তি কার, ইলেকট্রন আসক্তি, তাহলে আমরা সেটা জানি ক্লোরিন। তীব্র আমরা জানি ইলেকট্রন আসক্তি ক্লোরিন। হ্যাঁ করবি যে ফ্লুরিন করবি, ফ্লুরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি কার, ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভিটি। আর যেন ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি কার, ইলেকট্রন আসক্তি হচ্ছে কি, ঠিক আছে। তাহলে তীব্র ইলেকট্রো পজিটিভ মৌল, তীব্র ইলেকট্রো পজিটিভ মৌল, মৌল সিজিয়াম, ঠিক আছে, সিজিয়াম। অনেক জায়গায় ফ্রান্সেও থাকে, আগে বললাম যেটা, ঠিক আছে, যেহেতু তেজস্ক্রিয় তাই দেয় না। ঠিক আছে, তো আমাদের এমসিকিউ গুলো, বাকি এমসিকিউ গুলো থাকলো, আমরা নেক্সট দিন করিয়ে দেবো, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি মানে, ইলেকট্রন আসক্তি ধর বললো কেউ সিগারেটে আসক্তি, বা কেউ বললো লাল জলের আসক্তি, তাহলে কি হবে, পজিটিভ হবে গ্রহণ করার ক্ষমতা, তাহলে ইলেকট্রনকে গ্রহণ করার ক্ষমতা, ঠিক আছে। তাহলে ইলেকট্রনকে কে কত তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, তার তীব্র ইলেকট্রন আসক্তি হচ্ছে, তীব্র ইলেকট্রন আসক্তি হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। আর তীব্র ইলেকট্রন নেগেটিভিটি, ঠিক আছে, তাহলে ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে ফ্লুরিন, ঠিক আছে। এবার তীব্র ইলেকট্রো পজিটিভ মৌল হচ্ছে সিজিয়াম, ঠিক আছে। বেশ, আমরা এমসিকিউ গুলো পরে আমরা করব, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণীতে, ওটা বলা হয়নি, আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণী, হ্যাঁ আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায়, ছোট ছোটবেলাকার কোশ্চেন এটা, 7টি পর্যায় আর 18টি শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় আর 18টি শ্রেণী আছে। ওটা লিখে নে একটু, 7টা পর্যায়ে 18টা শ্রেণী আছে, তাহলে আমাদের পর্যায় সারণী দুদিনে কমপ্লিট, এবার এমসিকিউ গুলো আমরা লেখাবো, ঠিক আছে। তো এমসিকিউ আমাদের অনেক আছে, 300টা এমসিকিউ আছে, তার মধ্যে আমরা কিছু লিখলাম, ঠিক আছে, শুধু খাদ ধাতুটা লিখলাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, হ্যালোজেন মৌল আছে, সন্ধিগত মৌল আছে, অধাতুগুলো সব আছে, ঠিক আছে।